আপনাদের সামনে আসছি। সেই ইস্যুটি হলো যে এবার যে সেনা যে 200 সেনা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেয়র রোড থেকে দেখে ভয়ে পালিয়ে গেছিল, সেই সেনাদের অপমান মনে করা হয়েছে। সেই সেনাদের অপমান মনে করে প্রাক্তন সেনাকর্মীরা, সেনা আধিকারিকরা তারা মেয়র রোডে এই প্রতিবাদী আন্দোলন করতে গিয়ে অনুমতি চেয়েছিল পুলিশের কাছে, রাজ্য পুলিশের কাছে। কিন্তু রাজ্য পুলিশ সেখানে বিদ্যুতায়ন হচ্ছে, সেখানে ইলেকট্রিকের কাজ হচ্ছে বলে সেই প্রাক্তন সেনাদের যে অবস্থান, সে অবস্থান খারিজ করে দিয়েছিল এবং বাধ্য হয়ে তারা আদালতের দ্বারস্থ হয়। আদালতের দ্বারস্থ হলে আদালত শর্ত সাপেক্ষে তাদেরকে অবস্থান করার অনুমতি দেয় এবং তার ফলে এই আদালতের নির্দেশ মেনে সেইভাবে অবস্থান বিক্ষোভ চলছিল। অবস্থান বিক্ষোভ চলে, আজকের বৃহস্পতিবার, আজকের দিনভর অবস্থান বিক্ষোভ চলে। সেই অবস্থান বিক্ষোভে শঙ্কুদেব মানে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। শুভেন্দু অধিকারী গিয়ে সেখানে নানান বক্তব্য রেখেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নিশানা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নিশানা করে তিনি বলেছেন যে এই যে সেনারা 200 সেনারা নাকি আপনাকে দেখে পালিয়েছিল। সেনারা আপনাকে দেখে পালায়নি, আপনি সেনাদের দেখে পালিয়েছিলেন। আপনি সেনাকে দেখে পালিয়েছেন, সেটা পালিয়েছেন মেয়র রোড ছেড়ে আপনি ডোরিনা ক্রসিংয়ে চলে গিয়েছেন। এবং এই যে সেনা আপনাকে দেখে পালায়নি, আপনি সেনাকে দেখে মেয়র রোড থেকে পালিয়ে ডোরিনা ক্রসিংয়ে গেছেন। ধর্মতলায় সেনাবাহিনীর ধর্ণা মঞ্চে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একথাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ফের একবার তাকে দেশ বিরোধী এবং সেনা বিরোধী বলে মন্তব্য করেছেন তিনি। গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের প্রতিবাদ মঞ্চে খোলা নিয়ে ভারতীয় সেনা কর্তাদের সঙ্গে ভারতীয় সেনার কার্যত সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্যের বিরোধিতা প্রাক্তন সেনা আধিকারিকদের একাংশ বৃহস্পতিবার ধর্ণা দিয়েছে। এজন্য পুলিশি অনুমতি না পেয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। আদালত শর্ত সাপেক্ষ তাকে অনুমতি দিয়েছিল, কিন্তু সেই শর্তে বলা ছিল কোনো রাজনৈতিক দলের নেতা তাদের ধর্ণা মঞ্চে আসতে বা থাকতে পারবেন না। তাহলে শুভেন্দু অধিকারী কিভাবে যোগ দিল? এই প্রশ্নের উত্তর বিজেপির নন্দীগ্রামের বিধায়ক তিনি নিজেই দিয়েছেন। তার স্পষ্ট কথা, কোনো দলের নেতা হয়ে নয়, আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এখানে এসেছি, সুতরাং কোর্টের নির্দেশ অমান্য করার কোনো প্রশ্নই ওঠে না, বরং আমরা নিয়ম কানুন আদালত মেনে চলি। এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেছেন, এমন ভাব করেন যেন এটা আলাদা একটা রাষ্ট্র এবং তিনি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তার দেশবিরোধী মনোভাব স্পষ্ট। শুভেন্দুর কথায় ভারতীয় সেনা কাউকে ভয় পায় না, তাদের চীন ভয় পায়, পাকিস্তান পা ধরে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তারা পালিয়ে যাবেন, এটা কখনোই কল্পনা করা যায় না। তার সংযোজন দেশের মধ্যে যেমন অনেক টুকরে টুকরে গ্যাং রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণই ঠিক তেমন। তৃণমূলের মঞ্চ খোলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের সুরে বলেছিলেন, অর্থাৎ 31শে আগস্ট মেয়র রোডে যখন মঞ্চ খোলার কাজ চলছিল সেনাদের পক্ষ থেকে তৃণমূলের, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে সেনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, এই কাজ সেনার নয়, বিজেপির কথায় তারা এই কাজ করেছে। একই সঙ্গে তিনি আরো বলেছেন যে তিনি ঘটনাস্থলে যেতেই রাখি সেনাকর্মীরা পালিয়ে গেছিল। তৃণমূল দাবি করে এজেন্সি নির্বাচন কমিশন দিয়ে না পেরে শেষে তাদের ঠেকাতে সেনাকে ব্যবহার করছে বিজেপি। বিষয়টি নিয়ে বিধানসভাতেও শোরগোল হয়। সেই বিতর্কের আগুনে আরো ঘি পড়ল, কারণ প্রাক্তন সেনাকর্মীরা প্রতিবাদে ধর্নায় বসে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরোধিতা করে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ভারতীয় সেনাকে অপমান করার সাহস দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এর জবাব মানুষ দেবে। এই পরিপ্রেক্ষিতেই তিনি তার পদত্যাগ দাবি করেন। এদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
এই ঘটনার সঙ্গে পাকিস্তান সেনার কর্মকাণ্ডের তুলনা টানা হইচই পড়ে যায় বিধানসভা ক্ষেত্র। বিজেপি তার মন্তব্যের বিরোধিতা করে হই হট্টগোল শুরু করে দেয় বিধানসভার মধ্যে, এবং তার ফলে বিধানসভার অধ্যক্ষ বিমান বোস শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করে দেন। আমরা সকলেই সেটা জানি, এবং এ বিষয়ে নিয়ে আলাদা করে বিতর্ক তৈরি হয়। প্রথমে এই অবস্থান বিক্ষোভ করতে যেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন সেনা আধিকারিকরা, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতি দেয়নি। কারণ হিসেবে জানানো হয়েছিল সেখানে বিদ্যুতের কাজ চলছে, কিন্তু কলকাতা হাইকোর্ট আবেদনকারীর অনুমতি দিয়েছিল। অর্থাৎ সেই কলকাতা হাইকোর্টের আবেদন মেনেই সেই মেয়র রোডে সেনা কর্মীদের বা প্রাক্তন সেনা কর্তাদের অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন। সুতরাং এই জায়গা থেকে এখনো পর্যন্ত একটা জিনিস স্পষ্ট হচ্ছে, যেখানে ভারতের সেনারা যাদের নেতৃত্বে পাকিস্তানে পুলওয়ামা হয়, পুলওয়ামার পরে তারা পেহেলগাঁও হত্যাকাণ্ডের বদলা নিতে অপারেশন সিন্দুর কতটা সাকসেসফুল হয়েছে, পাকিস্তানের নানান ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে, জঙ্গি ঘাঁটি তো উড়িয়েই দেওয়া হয়েছে, পাশাপাশি বিভিন্ন সেনাঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন স্টেডিয়াম উড়িয়ে দেওয়া হচ্ছে। পাকিস্তান সেই ছবি কোনো প্রকাশ্যে আনেনি কোনোদিন, সেটা স্যাটেলাইটের মাধ্যমে বারে বারে প্রকাশ্যে এনেছে ভারতের সেনা দপ্তর। এবং সেই পাকিস্তানের কি হাল করেছিল এখানকার সেনা, হয়তো সেটা দেখে মাননীয় রাগ হয়েছিল কি। আর সেখানে যদি পাকিস্তানের সেনার বিরুদ্ধে লড়াই করার ছিল, 200 সেনা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পালিয়ে যায়, আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার কোথাও কোনো অশান্ত ঘটনা ঘটলে, এই যেমন নেপাল সীমান্ত অনুপ্রবেশের চেষ্টা চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কন্যায় গিয়ে বসে রয়েছেন, তিনি পারলে তো একটু নেপাল সীমান্তে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন, তাকে দেখে অন্তত অনুপ্রবেশকারীরা ভয় পেতে পারত। কেন, তিনি একাই তো 200-র বেশি সেনা, 200 সেনাও লাগবে না। সীমা সুরক্ষা বল তুলে নিতে অনুরোধ করব কেন্দ্র সরকারকে, তার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখার অনুরোধ করব সেই চিকেন নেক্স এলাকায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, আপনি যেমন একবার উত্তরপ্রদেশের সীমান্তগুলো ঘুরে আসেন, নেপাল ভারত সীমান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, আপনি উত্তরাখণ্ড সীমান্ত ঘুরে আসেন, ভারত সীমান্ত ঘুরে আসুন, ভারত নেপাল সীমান্ত। অন্তত পক্ষে আমরা তো এটুকু নিশ্চিত থাকবো যে যাকে দেখে 200 সেনা পালাতে পারে, তাকে দেখে নেপালের দুষ্কৃতীরাও পালাবে। এটা তো আমরা মনে করতেই পারি, কেন মনে করব না? না, কোনো কটাক্ষ করছি না, এটা মনে করে দিচ্ছি যে যাকে দেখে যিনি বলেন যে আমাকে দেখে পালাচ্ছিল, আমি ডেকে জিজ্ঞাসা করলাম যে আপনারা পালিয়ে যাচ্ছেন কেন? আপনারা বিজেপির হয়েই কাজ করেছেন, আপনারা আপনারা বিজেপির মন্ত্রীর কথাতে এইসব কাজ করেছেন, কেন্দ্রীয় মন্ত্রীদের কথাই। তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার সীমান্ত এলাকায় নজরদারিতে পাঠিয়ে দেওয়া হোক, সীমান্ত এলাকায় পাহারা দিতে পাঠিয়ে দেওয়া হোক। আমাকে হয়তো অনেক বন্ধুরা বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ কি পাহারা দেওয়ার কাজ? একদমই নয় বন্ধু, পাহারা দেওয়ার কাজ নয় একজন মুখ্যমন্ত্রী। কিন্তু একজন মুখ্যমন্ত্রী এক দেশের সেনার সমালোচনা করতে পারেন কিভাবে? সেনা মঞ্চ খুলতেই পারে, বারবার বলছি, কেন খুলবে না? আপনারা যে ডেট পর্যন্ত সেখানে অনুমতি নিয়ে রেখেছেন, সেই ডেট তো ওভার হয়ে গেছিল। সেই ডেট ওভার হয়ে যাওয়ার পরে পুলিশকে বারবার সেনাদের পক্ষ থেকে মেল করা হয়েছে, জানানো হয়েছে ফোন করে, তার ফলেও কিন্তু আপনাদের টনক নড়েনি। আপনাদের সেই ধর্ণা মঞ্চ বিভিন্ন মিডিয়া দেখায়নি, প্রত্যাখ্যান করেছিল। সেই কারণে যাতে একটা হাইলাইট পাই, সেই কারণে হয়তো আপনারা এমন একটা ঘটনা ঘটিয়েছেন যে আমরা মঞ্চ খুলব না, সেনাদের পক্ষ থেকে যেদিন মঞ্চ খুলে দেবে সেদিন আমরা সেইটাকে নিয়ে একটা আবারও রাজনীতির স্পেস তৈরি করব। সেই কারণেই হয়তো বুঝি
আপনারা গাজোয়ারি করতে চেয়েছিলেন, আর সেই মতো আপনারা হয়তো সফলও হয়েছেন। যেই সেনারা আপনাদের বারবার বলেছে খোলেননি, আপনারা সেনারা যখন খুলতে যায় তখন আপনাদের গাত্রদাহ হয়ে যায়, আপনারা তখন রেড়ে করে তেড়ে যান। 200 সেনা ভয়েতে পালালো আপনাদের নেত্রীকে দেখে, মুখ্যমন্ত্রীকে দেখে। বিরাট আশ্চর্যের বিষয়। একদিকে রাহুল গান্ধী দেশবিরোধী মন্তব্য করেন, একদিকে তাকে নকল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেশবিরোধী মন্তব্য করছেন। একমাত্র ভারতবর্ষ বলেই মনে হয় সেটা সম্ভব হচ্ছে, দেশে থেকে দেশবিরোধী মন্তব্য করা। কিন্তু এই জিনিস আর বেশি দিন চলবে না। একটা সাধারণ মানুষ একটা দেশের হয়ে মন্তব্য করলে সেটা বড় বিষয় নয়। একটা শপথ নেওয়া, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা শপথ নেওয়া, লোকসভার বিরোধী দল নেতা, এরা যদি দেশের বিরোধী মন্তব্য করে দেশ বিরোধী যেটা কথাবার্তা বলে, সেটাই তো একটা আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়ায়। আমাদের কাছে খুবই আশ্চর্যজনক বিষয়, খুবই উদ্বেগের বিষয় যে সেনাকে অপমান করতেও, রাজনীতিতে জয়ী হতে গেলে সেনাকে পর্যন্ত অপমান করতে ছাড়ছে না। ব্রিগেডে আপনারা সভা করতে বর্তমানে পিছপা হন কেন? ব্রিগেড একটা খুব বড় ময়দান, সেই ব্রিগেড ময়দানে লোক ভরানোর জন্য কিন্তু আপনারা সময় নেন। হ্যাঁ, আমি মানছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছিলেন যে আমরা ব্রিগেডে 1 মাসের মধ্যেই সভা করে দেখিয়েছি। কি সভা করেছিলেন? সেখানে লোকসভার প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন, ব্রিগেডে র্যাম্প বানিয়ে সেখানে লোকসভার প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন। যে আপনারা বাংলা বাঙালি নিয়ে আবেগ ধরিয়ে দেন, আবেগ তাড়িত হয়ে যান, সেই মঞ্চে কীর্তি আজাদ, ইউসুফ পাঠানের মতো বা শত্রুঘ্ন সিনহাদের মতো অবাঙালি নেতাদের তুলে ধরেছেন। এই রাজ্যেরই তারা কেউ নয়, এই রাজ্যের কোনো আবেগ তাদের মধ্যে জড়িয়ে নেই। তারা হতে পারে সেলিব্রিটি, কিন্তু একজন সেলিব্রিটির মানে আপনি তাহলে সেইটা বাদ দিয়ে বলছেন যে সেলিব্রিটি হলে ছাড় আছে, বাকিদের ক্ষেত্রে বাংলা বাঙালি নিয়ে আবেগ দেখাতে হবে। এটা কি বোঝাতে চাইছেন? আর সবচেয়ে আরো বড় বিষয় বলবো যে সেনাকে অপমান করেন, সেই ব্রিগেড ময়দানে তাদের আবার প্রয়োজন হয় রাজনীতির ক্ষেত্রে। রাজনীতির সভা সমিতি মিটিং মিছিল করার জন্য সেই ব্রিগেড ময়দানই প্রয়োজন পড়েন। হ্যাঁ, আপনি বলতেই পারেন, আপনার চোখে মুখে সেটা স্পষ্ট, আপনার আচরণে সেটা স্পষ্ট। আপনি বললেন কি সেনাদের জায়গায় আমরা তাদের থেকে দয়া ভিক্ষে করব না। তাহলে কেন করেছিলেন মেয়র রোডে কেন দয়া ভিক্ষে করেছিলেন? আপনি লোকসভার প্রার্থী ঘোষণার জন্য কেন ব্রিগেড ময়দানকে বেছে নিয়েছিলেন? তার জন্য তো সেনাদের থেকে অনুমতি নিতে হয়েছিল আপনার। কেন তাহলে আপনি কেন্দ্রের থেকে সাহায্য চেয়েছিলেন? সেটা তো প্রশ্ন আসছেই। আপনি যেমন আপনার 21শে জুলাইয়ের যে মহাসমাবেশ, সেই সমাবেশটি আপনি যেমন ধর্মতলার প্রাণকেন্দ্রে তুলে নিয়ে গেছেন, তেমন আপনি ব্রিগেড থেকে সেটা সরিয়ে নিয়ে গেছেন। আপনি যখন ক্ষমতায় ছিলেন না তখন আপনি ব্রিগেডে সেই সভা করতেন, বারে বারে লোক ভরানোর চেষ্টা করতেন, লোকও আসতো আপনাকে সেইভাবে সেই সময় ভালোবাসা দিয়ে। এখনো লোক আসছে আপনাকে। আপনার তখন বিরোধী শক্তি ছিল, বিরোধী শক্তি বলতে একটাই, আপনাকে মানুষ বিশ্বাস করে আসতো। আপনার থেকে তো কোনো পাওয়ার বা দেওয়ার কি নেশাতে কিছু আসতো না, পাওয়ার বা নেওয়ার জন্য কোনোভাবে আপনার সঙ্গে আসতো না তখন, আপনি যখন বিরোধী নেত্রী ছিলেন। আপনি এখন শাসক দলে আছেন, এখন আপনি দেওয়া অনুদান, এই আমার পাড়া আমার সমাধানে এত টাকা দেওয়া, এই দুয়ারে সরকার করে এই সাহায্য দেওয়া, এই লক্ষ্মীর ভান্ডার দেওয়া, এই দেওয়া করে আপনি সেই রাজনীতি করে এই এখন শাসন ক্ষমতায় টিকে রয়েছেন। আগে আপনাকে মানুষ ভালোবেসে থাকতো, এখন আপনার মানুষ পরিষেবা নিয়ে থাকছে। কি এমন পরিবর্তন হলো গত 3টে টার্মে আপনার? এমন কি আপনার মধ্যে পরিবর্তন হয়ে গেল যেখানে আপনাকে এখন দিয়ে সরকারে থাকতে হচ্ছে, অনুদান দিয়ে সরকারে থাকতে হচ্ছে, জুমলা দিয়ে থাকতে হচ্ছে, ডবল চাকরি হবে? কোথায় ডবল চাকরি হয়েছে? চাকরি চলে গেছে, চাকরি নেই সাধারণ মানুষের মধ্যে। একজন যুবক বেকার হয়ে পড়েছে
শিক্ষিত যুবক বেকার হয়ে পড়েছে। আপনার ডবল ডবল চাকরির কথা গতবারে পা ভাঙা নিয়ে আপনি বিভিন্ন জায়গায় প্রচার করেছিলেন, আর এখন আপনার নেতাকর্মীরা সেই ডবল ডবল চাকরির কথা অস্বীকার করেন। তারা বলেন যে আমি কি বলেছিলাম। তাহলে কি এটা মনে করব যে আপনার বক্তব্য, আপনার বাণী আপনার নেতাকর্মীরাই শোনে না, আপনার নেতাকর্মীদেরই বলতে কেমন হয়? তাহলে আপনি বলেছেন দায়টা আপনার দলের আর কেউ তাকে যদি প্রশ্ন করা হয় সে উত্তর দেবে না এটার, যে ডবল ডবল চাকরি কোথায় গেল? উল্টে তো চাকরি চলে গেল, আরো 35,000 34,000 আরো চাকরি ঝুলছে, গ্রুপ ডির চাকরি ঝুলছে। কি হবে? বাংলার ভবিষ্যৎ কি? আপনি বলছেন যে আপনাকে দেখে সেনা পালাচ্ছে। সেনা যদি আপনাকে দেখে পালায়, আপনি সীমান্ত রক্ষার দায়িত্বে নিন, বুক আগলে থাকুন, তা করবেন না। সবচেয়ে বেশি অনুপ্রবেশ হয়েছে মনে হয় বাংলায়, বেআইনি অনুপ্রবেশ। আপনি যদি পাহারাদার হন, আপনাকে যদি সেনা পালায়, তাহলে মনে করতে হবে সে আপনি বর্ডার এলাকায় আপনি দাঁড়িয়ে সেনাকে সরিয়ে দিয়ে মনে হয় অনুপ্রবেশ করিয়েছিলেন। এটা কি মনে করা যেতে পারে? আর অপরদিকে বলবো কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে, যেমন রাজ্যে সাধারণ মানুষ মার খাচ্ছে, মারা যাচ্ছে, হত্যা হচ্ছে, আপনারা বসে বসে মজা দেখছেন। এখানে দু চারটে নেতারা সেটিং করছে, এখানে দু চারটে নেতারা শাসক দলের সঙ্গে সেটিং করে বিভিন্ন ক্ষেত্রে তারা টিকিট সিলেকশন নির্বাচন করছেন। তারা টিকিট নির্বাচন করছেন যে ডায়মন্ড হারবার কেন্দ্রে অমুক প্রার্থী হলে ভালো, বসিরহাটে অমুক প্রার্থী হলে ভালো, মথুরাপুরে তমুক প্রার্থী হলে ভালো। সুতরাং যে একটা বৃহৎ আশা রেখে শুভেন্দু অধিকারীরা যে স্লোগান তুলেছিলেন যে ডায়মন্ড হারবারে ভাইপোকে হারাবো, সেই স্লোগান এই সেটিং এর ফলে যেন বুমেরাং হয়ে গেল। 7 লক্ষ ভোটে জেতাতে সাহায্য করলেন ভাইপোকে, আর এই বিধানসভা ভোটে আসছে। আপনারা জেতার আশা দেখেন কিভাবে? এইভাবে যারা অনাম দিয়ে বা কিছু ভিন রাজ্য থেকে জুড়ে আসা ব্যক্তিরা বা কিছু নাম দিয়ে কিছু ব্যক্তিরা যারা সেটিং করে, যারা নিজেদের কেলোর কীর্তি চাপা দিতে রাজ্যের শাসক দলের সঙ্গে সেটিং করে তারা টিকিট নির্বাচন করেন, তারা টিকিট চয়ন করেন, তারা প্রার্থী চয়ন করেন। তাদের কাছে প্রশ্ন, টাকা তো আপনাদের অনেক হয়ে গেছে, কবে আপনার মা বোন অত্যাচারিত হবে সেটা আমরা চাই না, কিন্তু যেদিন দেয়ালে পিঠ থেকে যাবে সেদিন এই সেটিংয়ে থাকতে পারবেন তো? কেন্দ্র তো এর দুঃখ যন্ত্রণা বুঝবে না। কেন্দ্র বিভিন্ন জায়গায় ক্ষমতায় রয়েছে, পশ্চিমবাংলার ক্ষেত্রে তারা দুর্বল হয়ে পড়ে। ওই যেমন 200 সেনা দুর্বল হয়ে পড়েছে, তেমন কোথাও কোথাও এই মোদী শাহরাও দুর্বল হয়ে পড়ে। পশ্চিমবাংলার নাম শুনলেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলেই কোথাও যেন তারা দুর্বল হয়ে পড়ে। এটা শুধু আমি মুখে বলছি না, এটা বারে বারে প্রমাণও হয়ে যাচ্ছে, এটা বারে বারে প্রমাণও হয়ে যাচ্ছে। আজ পর্যন্ত যতটুকু যা ভোট এসছে বিজেপির ঝুলিতে, আজ পর্যন্ত যতটুকু যা ভোট এসছে স্থানীয় বিজেপি নেতৃত্বর খাটাখাটুনিতে, স্থানীয় বিজেপি নেতৃত্বর মুভমেন্টে। অবশ্যই নরেন্দ্র মোদীর একটা ভূমিকা অবশ্যই বড়ভাবে রয়েছে, সেই ভূমিকা অস্বীকার করা যায় না। কারণ এবারে বিধানসভা নির্বাচনেও নরেন্দ্র মোদীর মুখ রেখে তারা লড়াই করছেন, এবং মোদী কাপের উদ্বোধন হয়েছে আজকের। শ্রমিক ভট্টাচার্য তিনি হাওড়ায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন, মনোজ তেওয়ারির নেতৃত্বে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। কয়েক আধ ঘন্টার ওপরে আটকে থাকার পরে
তার গাড়ি আটকে রেখে দিয়েছে। আটকে রাখার পরে পুলিশ গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে এবং অবশেষে সেই মোদি কাপের উদ্বোধন হয়। আগামীকাল রয়েছে বিষ্ণুপুর এলাকায় সেই মোদি কাপের উদ্বোধন হবে এবং আগামী 17 তারিখ বিশ্বকর্মা পুজোর দিনে তার অন্তিম দিন হবে এবং ফাইনাল হবে। সুতরাং এই যে মোদি কাপ, মোদিকে সামনে রেখে প্রচার, আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মানে ইডি যখন তদন্ত করে, বালু দীর্ঘদিন আগে ছাড়া পেয়ে গেছে। বালু দীর্ঘদিন আগে বেশ কয়েক মাস হলো ছাড়া পেয়ে গেছে জামিনে। এখন ইডির ঘুম ভেঙেছে, তার জামিন খারিজ করতে হবে। সচরাচর তা আমরা দেখতে পাই না যে কেউ জামিন পেলে সেই জামিন খারিজের আবেদন রেখে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে ইডি। এই বালুর ক্ষেত্রে জামিন খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়াটা একটু আমি হলেও আশ্চর্য হয়েছি। বালু বা জ্যোতিপ্রিয় মল্লিক এই খাদ্য দুর্নীতি মামলায় তিনি জেলে গিয়েছিলেন প্রায় 2 বছর আগে। তারপরই তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করেছিল ইডি। তারপর পেঁয়াজের খোসার মতো একের পর এক রেশন দুর্নীতি প্রকাশ্যে আসে। যদিও কয়েক মাস আগেই জামিনে মুক্তি পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। এবার সেই জামিন খারিজের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রের খবর, হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়ের করা হয়েছে। আগামী 12 সেপ্টেম্বর শুনানির সম্ভাবনা রয়েছে। এ নিয়ে রাজনৈতিক মহলে আবারও তোলপাড় শুরু হয়েছে। 2023 সালে 27 অক্টোবর তৎকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করেছে ইডি। অভিযোগ ছিল খাদ্যমন্ত্রী থাকাকালীন রেশন বিতরণে বিপুল অনিয়মের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তিনি। দীর্ঘ তদন্তের পর চলতি বছরের জানুয়ারিতে আদালত থেকে জামিন পান। এরপর অল্প সময়ের মধ্যেই একই মামলায় অভিযুক্ত তার ঘনিষ্ঠ এক সঙ্গীও জামিন পেয়েছেন। তবে ইডির আশঙ্কা, জামিনে মুক্তির পর অভিযুক্তরা প্রভাবশালী হওয়ার তদন্ত প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারেন। আদালতে ইডি দাবি করেছে, বাইরে থাকলে তারা সাক্ষীদের দেখতে বা প্রমাণ লোপাট করতে পারেন, সেই কারণে তাদের জামিন বাতিল করার আর্জি জানানো হচ্ছে। তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে, এই দুর্নীতির অঙ্ক 1000 কোটি টাকার বেশি হতে পারে এবং মামলাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আইনজীবীদের মতে হাইকোর্টের আসন্ন শুনানি রেশন দুর্নীতি মামলার তদন্তে ভবিষ্যতের বড় ভূমিকা নিতে চলেছে। প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ যে শুধু আইনি নয়, রাজনৈতিক ক্ষেত্রেও তা যথেষ্ট প্রভাব ফেলবে, এমনই ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা। বিরোধীরা যেখানে দুর্নীতি ইস্যুতে শাসক দলকে কোণঠাসা করার চেষ্টা করছে, সেখানে ইডির নতুন পদক্ষেপ রাজ্য রাজনীতিতে শাসক দলকে আরও অস্বস্তিতে ফেলতে পারে। গ্রেপ্তারির পরই মন্ত্রী পদ খুইয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তবে হাবড়ার বিধায়ক পদ এখনো আছেন। জেল মুক্তির পর আবারও সহমহিমায় ফিরে আসার চেষ্টা চলছে বালুর। কয়েকদিন আগেই এক অনুষ্ঠানে গিয়ে বালু বলেছিলেন, পুলিশকে সজাগ হয়ে কাজ করতে হবে, ডায়েরি নিতে হবে। মাঝে মাঝে অনেকে অভিযোগ করলেও থানা থেকে ডায়েরি নিতে চায় না। এভাবে চলবে না। সে তৃণমূলের লোকও যদি অন্যায় করে শাস্তি পাবে। সুতরাং একের পর এক এইভাবে যেভাবে এই নানান ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে, একদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন নামছে। হ্যাঁ, একটা সরকার থাকলে তার ভালো কথা বলারও লোক থাকবে, খারাপ কথা বলারও লোক থাকবে, কিন্তু বারবার বারবার যে খারাপ কথা বলার যে লোকটা যখন বেড়ে যায়, তখন বুঝতে হবে যে এই খারাপ কথা
মানে অর্থাৎ তার সমালোচক বেড়েই চলেছে। গত বিধানসভা নির্বাচনে বা গত লোকসভা ভোটের নিরিখে তৃণমূলের সঙ্গে বিজেপির যে ভোটের ফারাক 6-7%, যদি সেই 6-7% ভোটের ফারাক থাকে তাহলে খুব একটা বেশি তফাৎ নেই, এবং সেই তফাৎটা আস্তে আস্তে আরো ছোট হতে থাকছে বলে আমার মনে হয়। এবার 26,000 বন্ধুদের চাকরি চলে গেছে, তারা চাকরিহারা হয়েছেন। এই 26,000 চাকরিজীবীদের মধ্যে 26 ইন্টু যদি আমি 4 করি তাহলে 1,26,000 1,26,000 মাফ করবেন, 1,26,000 পরিবার রয়েছে। আমি যদি 1.5 লক্ষই যদি 1.5 লক্ষ যদি ধরি, মানে একটা চাকরিহারা পিছু 5 জন যদি ধরি 1.5 লক্ষ, তাহলে সেই 1.5 লক্ষ ভোটটা কম না। যেমন একদিকে 1.5 লক্ষ ভোট বাদ যাচ্ছে, অন্যদিকে এসআইআর এর ফলে বেশ বড় অঙ্কের একটা ভোট বাদ যাবে, সেটা বলাই চলে এসআইআর এর ফলে। এবং ধীরে ধীরে যখন তৃণমূলের ভোট ব্যাংক ভাঙতে শুরু করছে, তখন কিন্তু শাসক দল একটা উদ্বিগ্নের মধ্যে পড়ে রয়েছে। একেবারে ফনাতলা সাপের মতো অবস্থা হয়েছে, তাকে গাছের শেকড় শোঙালে ফোঁস করে উঠছে, চারিদিকে অশান্তির মধ্যে রয়েছে। আপনি যে প্রান্ত থেকেই বলুন আপনি ভালো আছেন তো, যে প্রান্ত থেকেই আপনি বলুন আপনি ভালো আছেন তো, আপনার পরিবার ভালো আছে তো, আপনার পরিবারের মানুষরা ঠিকঠাকভাবে চাকরি করছে তো, আপনি সেই ভেট নিয়ে, আপনি অনুদান নিয়ে আপনি বেঁচে নেই তো, আপনি শিক্ষিত যুবক, কিন্তু আপনাকে একটা সরকার থেকে একটা সেই অনুদান নিয়ে আপনাকে জীবনযাপন করতে হচ্ছে। লজ্জার বিষয়, শিক্ষিত হয়েও বেকার হয়ে থাকতে হচ্ছে, আপনাকে পার্টির ক্যাডারে পরিণত করা হচ্ছে, সেনাকে অপমান করা হচ্ছে, দেশকে অপমান করা হচ্ছে, আর নানানভাবে ইস্যু তোলা হচ্ছে। এর দুদিন পরে আমরা দেখতে পাবো যে চুরি নিয়ে একটা বিরাট আকারের মিছিল বের করতে চলেছে শাসক দল, চৌর্যবৃত্তি নিয়ে একটা বিরাট আকারে মিছিল বের করতে চলেছে শাসক দল। যে মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমরা চোর বলে, আমরা সবাই চোর বলে বড় প্ল্যাকার্ড নিয়ে মিছিল করতে দেখা যায়, যে নেত্রীকে আমরা চোর বলে মিছিল করতে দেখা যায়, তাদের সেই শাসক দলের থেকে এইটা আর বেশি দিন বাকি নেই যে আমরা সবাই চোর, চুরি আমাদের করতে দিতে হবে, চুরি করাই আমাদের মৌলিক অধিকার দিতে হবে। ঠিক যেমন ভাবে সেই চোরেদের হয়ে কখনো হাইকোর্টে, কখনো সুপ্রিম কোর্টে আপনার আমার গাঁটের কড়ি খরচ করে সেই বহু টাকা ব্যয় করা যে আইনজীবী, অর্থাৎ বহু মূল্যের যে আইনজীবী, সেই আইনজীবীদের হায়ার করা হয়, করে সুপ্রিম কোর্টে হাইকোর্টে বারবার মামলা করা হয়, বারবার খতিয়ে দেখতে বলা হয়। কয়েকটা জিনিস ভেবেই নিয়েছে, আমরা চাকরি দেব না, আমরা ডিএ দেব না, আমরা অনুদানে বিশ্বাসী, অনুদান আমরা বাড়াবো, কিন্তু আমরা চাকরি দেব না। কেন? চাকরি দিলে আবার পরে ডিএর জন্য আন্দোলন করবে। এইভাবে চাকরি দিলে আমাকে আর চিনবে না, চাকরি একবার যদি পার্মানেন্ট পেয়ে যায় তাহলে আমাকে আর দেখবে না। সবই তো যেটুকু চলছে অস্থায়ীভাবে, সিভিক ভলান্টিয়ার অস্থায়ীভাবে চলছে। নানান এখন দপ্তর, বিডিও অফিস থেকে
পঞ্চায়েত দপ্তর অস্থায়ীভাবে চলছে কর্মী নিয়োগ করে, জেলা পরিষদও চলছে, খোঁজ খবর আমরাও রাখি, স্থায়ী নেই কোনোভাবে। অর্থাৎ তারা সবসময় আতঙ্কের মধ্যে রয়েছে যারা অস্থায়ীভাবে চাকরি করছে। আবার তাদের খতিয়ে দেখে নেওয়া হয় তারা তৃণমূল ঘনিষ্ঠ কিনা, যে অস্থায়ী চাকরি পাবে। এইভাবে মানে একটা কুক্ষিগত করা হচ্ছে, একটা পক্ষপাত করা হচ্ছে। এইভাবে আর কতদিন চলবে আমরা জানি না। আজকের এই পর্যন্ত পর্দাফাঁস অনুষ্ঠান। পরের দিন পর্দাফাঁস অনুষ্ঠান নিয়ে নতুন বিষয় নিয়ে আলোচনায় আমি আসব, নতুন বিষয় নিয়ে পর্দাফাঁস করব। আপাতত এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।